দর্শক, ক্রিক ফ্রেন্ডসির নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আপনাদের স্বাগতম। এশিয়া কাপে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগ মুহূর্তে আছি আমরা। বাংলাদেশ খেলবে ইন্ডিয়ার সঙ্গে এবং তারপর দিনই বাংলাদেশ খেলবে পাকিস্তানের সঙ্গে। সো এই ম্যাচ নিয়েই আমরা আজকের এই আলোচনা। সো আমি ইন্তেসার শাওন, স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ সাদমান কি ধন্যবাদ। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে, এই ম্যাচে আসলে বাংলাদেশ বনাম ইন্ডিয়া বরাবরই বাড়তি একটা উন্মাদনা কাজ করে। পরিসংখ্যান হয়তো সেটা বলে না, হয়তো ভারত যে মাপের শক্তিশালী দল, বাংলাদেশ হয়তো তাদের হয়তো কাছাকাছিও নেই, আপনি যদি একদম বাস্তব কথাটা বলেন। তারপরও রাজনৈতিক প্রেক্ষাপট বা সব কিছু মিলিয়ে ভারত মানেই একটা বাড়তি একটা উন্মাদনা ছিল সবসময়। আপনি ম্যাচটাকে নিয়ে আসলে কিভাবে আপনার আপনি যেটা বলছিলেন যে উন্মাদনা সবসময় ছিল, কারণ আপনি রিসেন্ট যেই কয়টা ম্যাচ খেলেছে, হয়তো এই যে বলছিলেন যে পরিসংখ্যান আমাদের পক্ষে নেই, কিন্তু একটু ফাইট দিয়েছে বা কিছু ইনিংস রয়েছে যেগুলো। আপনাকে জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে পরিসংখ্যানের কথা যদি বলি, এখন পর্যন্ত 17টা টি-20 ম্যাচ, 16টা ভারত জিতেছে, একটা হচ্ছে বাংলাদেশ জিতেছে। সো এই পরিসংখ্যানে আসলে হাইপ উঠারও কথা না, বা একটা মনে হবে যে একটা 1 নম্বর টিমের সাথে 10 নম্বর টিম খেলছে, এরকম মনে হতেই পারে। কিন্তু যেটা বলছিলাম যে রিসেন্ট কিছু খেলায় দেখবেন যে আপনার কিছু পারফরমেন্স রয়েছে যেখানে মনে হয়েছে যে হয়তো বাংলাদেশ কিছুটা সময় ইন্ডিয়াকে ডমিনেট করছে, বা কিছু এরকম ম্যাচও রয়েছে যেটা আমরা জিতা ম্যাচ একদম শেষে গিয়ে হেরে গিয়েছি। সো এই জিনিসগুলোর জন্য হচ্ছে যে হাইপটা ক্রিয়েট হচ্ছিল। এখন এই এশিয়া কাপটা আসলে কিন্তু পলিটিক্যাল ক্ষেত্রে অনেক হাইপড। আপনি অবশ্যই ইন্ডিয়া পাকিস্তানের বিষয়টা দেখছেন, এছাড়াও বাংলাদেশ এবং ভারতের মধ্যেও পলিটিক্যাল কিন্তু একটা টেনশন রয়েছে। এগুলার মাঝখানে যখন আপনি মাঠের খেলায় আসবেন, হয়তো ভারত পাকিস্তানের যেই এতটা মানে বড় কোনো সমস্যা নেই বাংলাদেশ আর ভারতের মধ্যে ওপেনলি, কিন্তু তাও কিন্তু এই টেনশনটা কাজ করে। এছাড়াও আপনি সবসময় বাংলাদেশের মাঠের বাইরে দর্শক যারা রয়েছে, ইন্ডিয়ার দর্শক যারা রয়েছে, বাংলাদেশের দর্শক, তারা কিন্তু সবসময় এই হাইপটা নিয়ে অনেক কথা বলেন। বা আমরা যদি এখন এটাও বলি যে ইন্ডিয়া পাকিস্তানের যেই টাইপের ম্যাচ হয়, তার চেয়ে বেশি এক্সাইটিং ম্যাচ হয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের। সো সেই ক্ষেত্রে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা এশিয়া কাপে আসলে যেভাবে সুপার ফোরে উঠেছি, সুপার ফোরে উঠার পরে যেরকম একটা পারফরমেন্স দিয়েছি শ্রীলঙ্কার এগেন্স্টে, এখন ভারতের সাথে আসলে ম্যাচটা নিয়ে এক্সাইটমেন্ট থাকাটাই স্বাভাবিক। আমরা এই মুহূর্তে যখন এখানে প্রোগ্রামটা করছি, ঠিক তার একটু আগেই আমরা ফিল সিমন্সের প্রেস কনফারেন্সটা দেখেছি। সেখানে উনি বলেছেন উনি মোমেন্টামগুলো জিতে নিতে চান এবং নিয়ন্ত্রণ যখন উনি পাবেন, ম্যাচের নিয়ন্ত্রণটা উনি হারাতে চান না। তো আপনার যদি খেয়াল থাকে যে টি-20তে লিটন দাস ভারতের সাথে সবসময় বেশ ভালো। উনি লাস্ট আমাদের এই একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে লিটনের খেলা অনেক ভালো ছিল। এছাড়া 18 এশিয়া কাপে লিটনের সেঞ্চুরি ছিল। বাংলাদেশ কিন্তু সবসময় মোমেন্টাম আদায় করে নেয়। এই ব্যাপারটা কিভাবে দেখবেন যে বাংলাদেশ মোমেন্টাম আগায় কিন্তু নিতে পারে না, কিন্তু এবার ফিল সিমন্স নিজেই মানে বলে দিয়েছেন যে এই মোমেন্টামগুলো ওনারা নিতে চান এবং ধরে রাখতে চান। না, এখানে টি-20 ম্যাচগুলো কিন্তু অনেক শর্ট। টি-20 ম্যাচে আপনি যে কোনো সময় আসলে মোমেন্টাম যদি ধরে ফেলতে পারেন, সেটা যদি কন্টিনিউ করেন, আপনি কিন্তু টি-20 ম্যাচ জিতে যাবেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গ্রুপ ম্যাচে ভারতের এগেনস্টে ওমান কতটুকু ভালো খেলেছে। তারা ওমান খুব ফাইট দিয়েছে। তারা এক সময় মনে হচ্ছিল জিতে যাবে। সেইটা মানে এমন না যে ইম্পসিবল ব্যাপার যে ভারতকে হারানোই যাবে না। কিন্তু আপনার এই যে টি-20 যখন খেলছেন, তখন যে মোমেন্টাম, যেটা ফিল সিমন্সের কথা বলছেন যে মোমেন্টগুলো ধরতে হবে বা মোমেন্টগুলো নিয়ে কাজ করতে হবে, আপনি চিন্তা করবেন যে পাওয়ার প্লেটা যখন আপনি ভালো খেলে ফেলবেন, তখন আপনার কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটাই ভালো হয়ে যায়। তখন বাকিটুকু যদি ক্যালকুলেটিভ খেলতে পারেন, আপনার কিন্তু একটা ভালো স্কোর আসতে পারে। বা আপনি যখন চেস করছেন, তখন কিন্তু আপনি ওইভাবে চেস করতে পারেন, যেটা শ্রীলঙ্কার সাথে হয়েছে। সো এই জিনিসগুলা যদি আপনি টি-20 ক্রিকেট ধরে রাখতে পারেন, অবশ্যই এটা পসিবল। এবং সেটার জন্য কিন্তু আমাদের সেরকম প্লেয়ারও রয়েছে। আপনি যদি এখন দেখবেন যে সাইফ হাসান এত ভালো একটা ইনিংস খেলেছেন, এভাবে ধরে খেলেছেন, তিনি পাওয়ার প্লেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। ভারতের এগেনস্টে ভারতের দেখেন বুমরা রয়েছে, কিন্তু বুমরার কিন্তু ওই ফর্মটা নেই। পাকিস্তানের ব্যাটাররাও কিন্তু বুমরাকে হিট করছে, তার জন্য প্রায় 40 রানের কাছাকাছি রান নিচ্ছে। সো তাকেও যে হিট করা যাবে না সেটা না, কিন্তু আপনার আসলে সেই জিনিসটা ধরে নিতে হবে, ক্যালকুলেটিভভাবে বুঝতে হবে যে কাকে আমি কোন জায়গায় নিব। সেই মোমেন্টটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আমার মনে হয় যে টি-20তে যে কোনো কিছু সম্ভব। যদিও আমি বলছি না যে ভারতকে আমরা খুব সহজে হারাতে পারবো বা, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে শ্রীলঙ্কার সাথে আমরা যেভাবে জিতেছি, যেভাবে আমরা আত্মবিশ্বাসী এখন রয়েছি, অন্তত ফাইটটা যাতে দেওয়া যায়। গতকালকে
মাহাদিও কথা বলেছে, মাহাদি হাসান কথা বলেছেন, তিনি কিন্তু বলছেন যে এটা আমরা আরেকটি ম্যাচের মতো করেই দেখছি, এই ম্যাচটাকে আমরা আলাদাভাবে দেখছি না। এটা আসলে তারা বলছেন, কিন্তু তারা আসলে খেলার মাঠে সেটা কতটুকু প্রয়োগ করতে পারেন সেটা এখন দেখার বিষয়। এই ম্যাচের আগে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি মানে শ্রীলঙ্কার একাদশ থেকে কিছু চেঞ্জ নিয়ে আসতে চান, আপনাকে এই ম্যাচে আসলে কিছু চেঞ্জ আনতে হবে না চাইলেও। তো চেঞ্জগুলো আসলে কোন কোন জায়গায় দেখছেন? না, একটা তো রয়েছে যে সাকিবের কথা যদি আমি বলতে পারি, যে পেসার সাকিব, তানজিম হাসান সাকিবের কথা, কারণ তিনি লাস্ট কয়েকটা ইন্ডিয়ার সাথে যখন খেলা হয়েছে তিনি খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এবং ভালো খেলেছেন। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় কি হয়ে ওঠে আপনার এই পয়েন্টগুলা। এছাড়াও আপনি যা রয়েছেন যেমন রিশাদ রয়েছেন, বা আপনি লিটনের দিকে কিন্তু সবাই আসলে তাকিয়ে থাকবে, কিন্তু আসলে লিটন পারফর্ম করবে ইন্ডিয়ার সাথে এইটাকে আসলে ধরে বসে থাকলে হবে না, কারণ আপনার মিডল অর্ডারটাকেও কিন্তু সেভাবে করতে হবে। আমরা দেখেছি যে জাকের আলীকে একটা ইনিংস দেখেছি যে তিনি মানে এমনভাবে হিট করছেন যে তিনি পাড়ার একটা খেলা খেলছেন, বল লাগলো সে না 5টা বল ডট ছিল। এই জিনিসগুলো ইন্ডিয়ার সাথে যদি আপনি করেন তখন কিন্তু মানে মিস হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে ছোট দল আর বড় দলের পার্থক্যটা এই জায়গায়। আপনি যদি ওমানকে দেখেন, ওমান কিন্তু ওই দিন ম্যাচটা প্রায় জয় মানে বের করে ফেলছিল, হলেই কিন্তু জিতে যেত, বের করে ফেলতো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ওমান আর বাংলাদেশের খেলাটা আসলে এই জায়গায় পার্থক্যটা হওয়া উচিত। বাংলাদেশ যেন মোমেন্টামটাকে ধরে, মোমেন্টামটাকে কাজে লাগে। এখন কথা হচ্ছে ভারতের শক্তিমত্তা নিয়ে, ভারতের শক্তিমত্তা নিয়ে কিছু বলেন। আর এটা আসলে মানে ভারতকে আসলে বাংলাদেশ ঠিক কিভাবে চাপে ফেলতে পারে? ভারতের শক্তিমত্তা আসলে শেষ করবো কিভাবে? আপনি দেখেন, আপনি ব্যাটিং লাইন আপটা যদি চিন্তা করেন, এতটা ডিপ, এতটা মানে ভয়ঙ্কর, আপনি এক অভিষেক শর্মাকে আউট করতে পারলেই মনে হয় যেন অনেক বড় একটা চাপ মুক্ত হয়েছেন, কিন্তু আসলে কিন্তু সেটা না। তারপরে গিল রয়েছে, তার সাথে সূর্যকুমার যাদব, তিলক বর্মা রয়েছে, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল। সো আপনি এই লাইন আপের সাথে আসলে কিভাবে শক্তিমত্তা দেখবেন? আপনি পাকিস্তানকে আমরা ধরে রাখতাম যে বোলিংয়ের সাইড থেকে সবচেয়ে শক্তিশালী এশিয়াতে, কিন্তু এখন সেই পাকিস্তানের সেই ধার নেই যে ভারতের এই ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার মতো। কিন্তু বাংলাদেশের ওই যে যেটা কথা রয়েছে যে পাওয়ার প্লেতে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি যখন বলেন যে 3 উইকেট বা 4 উইকেট নিয়ে নিতে পারেন, এরকম কিছু থাকে। ওমানও কিন্তু গিলকে আউট করেছে, এমন না যে আউট করে না। অভিষেক শর্মাকে কিন্তু আমাদের তানজিম সাকিব আগে আউট করেছে, এমন না যে আউট করা যাবে না। কিন্তু এই যে পাওয়ার প্লেতে যদি আপনি চাপে রাখতে পারেন, পাওয়ার প্লেটা যদি নিজেদের 2 উইকেট যদি মিনিমাম 2 উইকেট নিতে পারেন, 10 ওভারের মধ্যে যদি আপনার তারা 70-80-তেও রাখতে পারেন, সেটাও কিন্তু অনেকটা মনে হবে যে ভালোই খেলেছেন, সহনীয় পর্যায়ে। কিন্তু এই যেই ব্যাটিং লাইন আপ রয়েছে সেইখান থেকে যে কোনো একজন যদি দাঁড়িয়ে যায়, সেই আসলে ডিস্ট্রয় করে দিতে পারে। মানে একটা টিমকে ডিস্ট্রয় করার জন্য একটা প্লেয়ারই তাদের যথেষ্ট। একটা কালেকটিভ প্ল্যান দরকার, যেটা আসলে সবার বিপক্ষে কাজে লাগবে। সেটা হতে পারে অন্তত 2 জন বোলিং বা কারোর। আরেকটা বড় কি বিষয় হচ্ছে ফিল্ডিং। আপনার ফিল্ডিংটা যদি টাইট করতে পারেন, আপনার অনেকটুকুই ম্যাচে আপনার নিজের কন্ট্রোল চলে যাবে। কারণ আপনি দেখবেন যে এমন অনেক চান্স ক্রিয়েট হয় যেগুলা শুধু ফিল্ডিং দিয়েই পসিবল যে সেই চান্সগুলো গ্র্যাব করা। সো যখন আপনি ওই চান্সগুলো মিস করবেন, বা ওই আপনি দেখা যায় যে এরকম প্রেশার ম্যাচে ইজি ক্যাচও মিস হয়ে যায়, তারপর সেটা স্টাম্পিং হতে পারে, রান আউট হতে পারে, স্লিপে ক্যাচ আসে, স্লিপে ক্যাচ মিস হয়ে যায়। আর দুবাইয়ের মাঠে আমরা কিন্তু গত ম্যাচেও ভারত পাকিস্তানের ম্যাচে দেখেছি ইন্ডিয়ান প্লেয়াররা কতগুলা ক্যাচ মিস করেছে। সেখানে দুবাইয়ের মাঠের লাইটিংয়ের একটা বিষয় রয়েছে, যেই কারণে হয়তো হয় না। এই জিনিসগুলোকে ওভারকাম করে আসলে খেলতে হবে। আমরা হয়তো জয় বলবো যে খুব বড় কম্পিটিশন, কারণ আমি প্রথমেই শুরু করেছি যে 16-1 এই স্ট্যাট দেখলেই আসলে বোঝা যায় যে কতটুকু গ্যাপ রয়েছে। সো আমরা ছোট দল হিসেবেই হয়তো মাঠে নামবো, আন্ডারডগ হিসেবে মাঠে নামবো, কিন্তু এই যে সারপ্রাইজ করা, শক করা যে বিষয়টা, সেইটাই এখন আমাদের কাছে হোপ। এখন এইটাই মানে এই এশিয়া কাপের অ্যাক্সিডেন্ট হিসেবেই সেটা ধরা হবে। কারণ আপনি বাংলাদেশও এমন কোনো টিম না যে নিয়মিত খেলে, নিয়মিত বড় টিমের সাথে জিতে বা নিয়মিত পারফর্ম করে। শ্রীলঙ্কার সাথে আমরা যেটা খেলেছি, বাংলাদেশের আপনি হিস্ট্রি যদি দেখেন, সবসময় এরকম হয়েছে যে যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখনই বাংলাদেশ এমন একটা পারফর্ম করেছে যে আবার একটা মানে কামব্যাক, একটা শেষ নিঃশ্বাস থেকে চলে যাওয়ার আগে একটা নিঃশ্বাস ফেলা, সেই বিষয়টাই কিন্তু এবারও হচ্ছে যে এত মানে খারাপভাবে খেলা হয়েছে বা এত ইয়াভাবে তারা করেছে, কিন্তু শ্রীলঙ্কার সাথে তারা জিতে যে মোমেন্টামটা তৈরি করেছে সেইটাই আসলে যতটুকু কাজে লাগানো যায়। কারণ আপনি ভারতের এগেনস্টে কাগজে কলমে বা পারফরমেন্স দিয়ে জিতার মতো আসলে কোনো
পয়েন্ট আছে বলে আমার মনে হয় না। আমরা আগে যখন ম্যাচ দেখতাম আমরা দেখতাম যে আউট অফ দ্য বক্স কেউ এসে ম্যাচটা শেষ করে দিচ্ছে। ভারত বাংলাদেশ ম্যাচগুলোতে হতো স্টুয়ার্ট বিনিকে আমরা 5 উইকেট নিতে দেখেছি, আমরা কেদার যাদবকে ম্যাচের পর ম্যাচ তামিম মুশফিকের উইকেট নিতে দেখেছি। মানে আমাদের বেস্ট ব্যাটসম্যান হিসেবে যাদের কনসিডার করা হতো ওই সময় বা এখনো হয়। তো আমরা বরাবরই আসলে এরকম, এবারও মানে আমাদের ব্যাটিংটাকে আটকানোর জন্য কুলদীপ যাদবের মতো স্পিনার আছে। আমি নিশ্চিত অভিষেক শর্মাও যদি 3 ওভার হাত ধরে আমরা হয়তো 1-2 উইকেট দিয়ে আসবো, হয়তো 1-2 উইকেট আমাদের ব্যাটাররা দিয়ে চলে আসবে, যে অভিষেক শর্মা একটু চান্স। এই প্রবলেমগুলো আসলে মানে নিয়মিত হয় দেখি আমরা হয়তো ওইভাবে বড় হতে পারিনি এখনো অ্যাজ এ টিম। মানে কারণ আপনি দেখবেন যে যখন এরকম অভিষেক শর্মার মতো একটা পার্ট টাইমার যখন ইন্ডিয়ান একটা ব্যাটার পাবে, তারা কিন্তু সেটাকে সেভাবে ইউটিলাইজ করবে, তারা কিন্তু উইকেটটা দিয়ে আসবে না। সো এই জিনিসগুলো, এই ম্যাচুরিটিগুলোই এখনও আসলে গ্রো হয়নি ওইভাবে। কিন্তু আমরা যেভাবে আসলে খেলছি এই টিমটা, টি-20 টিমটা কিন্তু ভালো বাংলাদেশে। আপনি যতই বলুন এই রিসেন্ট পাস্টে যেই প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে এই টিমটা কিন্তু ভালো, এই টিমটা কিন্তু স্টেবল। সো এই টিমটা যদি এখন শাইন করতে পারে, ইন্ডিয়ার সাথে শাইন করতে পারে, তাহলে কিন্তু সামনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে হয়তো একটা ভালো পারফরমেন্স দেখার আশাও আমরা করতে পারি। কিন্তু যেহেতু কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচ, আমরা চাবো যে সেই ইন্ডিয়ার সাথে অন্তত ফাইট দেখ, এবং এর পরের ম্যাচে, যদিও পরের দিন পাকিস্তানের সাথে ম্যাচ, পরপর 2 দিন ম্যাচ, কিন্তু পাকিস্তানের সাথে আসলে জয়টা দিয়েই আমরা হয়তো ফাইনালে যাওয়ার টিকিটটা কাটতে পারি। সো সেই দিকেই ওইভাবেই আসলে মনে হয় প্ল্যানিংটা আগাচ্ছে বা সেইভাবেই করবে। আর আপনি ভারতের সাথে যদি আমরা জিতে যাই লাকিলি, তাহলে তো আসলে কিছু বলার নেই, কিন্তু তা না হলেও আমাদের কাছে অপশান রয়েছে। আমার যেটা বিশ্বাস, ভারতের সাথে যদি বাংলাদেশ জিতে পাকিস্তানের সাথেও জিতবে ইনশাল্লাহ, সেটা নিয়ে আসলে কোনো দ্বিধা নেই। দর্শক, এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। আগামী আরেকটি পর্বে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।